নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ নতুন এক গল্প বেছে নিয়েছি। গল্প পড়া ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্প ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন গল্প আপনাদের পছন্দ। আজকের গল্প সমরেশ বসুর হারিয়ে পাওয়া। শুরু করি। চাঁদ বাড়ি ফিরছিল। এই যদি শীতের দিন হতো এখন তাহলে রীতিমতো অন্ধকার হয়ে আসতো, কিন্তু তার মধ্যেও একটু আরাম থাকতো। গোটা শরীরটা এরকম হেজে পচে থাকতো না। হ্যাঁ, এ অবস্থাটাকে হাজা পচাই বলে। মাহ ভাদার কথাটা বৈষ্ণব কবিতাতেই ভালো লাগে। ই ভরা বাদার মাহ ভাদার শূন্য মন্দির মোর। কবিতাটা এখনো পরিষ্কার মনে আছে। সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস বই পড়তে গিয়ে কবিতাটা মুখস্থ হয়েছিল। বাংলায় অনার্স ছিল ওর। কথাটা এখন মনে পড়লে নিজেকেই বিদ্রূপ করতে ইচ্ছে করে। পুরনো দিনের অনেক কথাই এখন বিদ্রূপ আর ঠাট্টা বলে মনে হয়। নিজেকে সার্কাসের জোকারের থেকেও বেশি করুণা করতে ইচ্ছে করে। তা না হলে বাংলায় অনার্স নিয়ে বিএ পাশ করে অস্ত্র কারখানার বেয়নেট বিভাগে কেউ চাকরি করে? চাঁদ অবশ্যই এসব কথা ভেবে মন খারাপ করতে চায় না। ও কারখানায় শ্রমিকের কাজ করে বটে, কিন্তু স্কুল মাস্টারে কিংবা কলেজের লেকচারার শুনতে বেশ গালভারি কথা, আসলে ছুঁচোর কেত্তন। সার হলো কোঁচার পত্তন। ও যা মাইনে পায় তা একজন স্কুল মাস্টার বা লেকচারারের থেকে বেশি। তবে এ দেশে যে কলেজে পড়ায় সেই নাকি অধ্যাপক, মানে প্রফেসর। না, চাঁদ আপাতত এসব কথা ভাবতে চায় না। গোটা শরীরটা এখন জ্বালা করছে, মনে হচ্ছে যেন চামড়ায় অ্যাসিড ছড়িয়ে দিয়েছে। শার্টের ভিতরে গেঞ্জিটা সকাল থেকে একবারও শুকোবার অবকাশ পায়নি। সেই সাত সকালে স্নান করে গায়ে ছিটে ফোটা পাউডার ছড়িয়ে গেঞ্জি পরেছিল, তারপর থেকে সেটা ভিজেই আছে। হাফ শার্টের উপর রীতিমতো ভেজা আর নুনের সাদা খড়ি দাগ পড়ে গিয়েছে। শার্টের এই দাগগুলো দেখলেই মনে হয় বাচ্চা ছেলের হিসির দাগ। গরমকালটা ওর দু চক্ষের বিষ। চাঁদের মনে সেই জন্যই বিশেষ করে এই বৈষ্ণব কবিতাটাই মনে পড়ছে। সময়টা ভাদ্র মাস। ইংরেজিতে কি একেই লংগেস্ট ডে বলে নাকি? বাংলায় যে এ সময়টা দীর্ঘতম দিন তাতে কোনো সন্দেহ নেই। দীর্ঘতম, উষ্ণতম, ভ্যাপসাতম। কথাটা মনে হতেই চাঁদ নিজের মনেই হেসে উঠল। ভ্যাপসাতম বলে কোনো কথা আছে নাকি? মনে মনে ভাবলেই হলো, কে শুনতে যাচ্ছে? মোটের উপর এই সময়টা ওর কাছে জঘন্যতম। জ্যৈষ্ঠ মাসে ওর গায়ে একটিও ঘামাচি বেরোয় না, কিন্তু এই ভাদ্র মাসে বেশ কিছু ঘামাচি বেরিয়েছে। প্রত্যেক বছরেই এ সময়ে ওর গায়ে ঘামাচি বেরোয়। ঘাম জমে জমে বেশ বড় বড় লাল গোটা, মশার কামড়ের মতো ঘামাচি। এ সময়ে দিন বড়, রাত্রি ছোট। মাথার ওপরে পাখা ঘুরলেও ওদের এই মফস্বল শহরে মশারি টাঙাতেই হয়। গরমে ঘুম আসতে চায় না। ঘুম যখন আসে তখনই ওঠবার সময় ঘনিয়ে আসে। দু চোখ ভরা ঘুম আর ক্লান্তি নিয়েই প্রাতকৃত্যাদি সেরে চান করে খেয়ে ছুটতে হয় স্টেশনে। ট্রেন ধরে চাকরিস্থলে। ট্রেনে বসতে পাওয়ার জায়গা আর লটারির টিকিট পাওয়া প্রায় একরকম। খেয়ে আরাম নেই, শুয়ে শান্তি নেই। সারা দিন ঘেমে ঘেমেই কাজের উৎসাহ নষ্ট হয়ে যায়। আর এই ভাদ্র মাসেই কিনা কবি কল্পনায় ওঠে, ঝম্পি ঘন গজরন্তি সন্ততি ভুবন ভরি ভরি খন্তিয়া কান্ত পাহুন কাম দারুণ সঘন খরসর হন্তিয়া কুলিশ কত শত পাত্র মোদিত ময়ূর নাচত মাতিয়া মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যায়ত ছাতিয়া। বৃষ্টি নামলেই বা কি, গরম কি কমে? হ্যাঁ, ব্যাঙের ডাক অবশ্যই প্রচুর শোনা যায়। বাড়ির আশেপাশে গোটা দুই পুকুর ডোবা আছে, কিন্তু ময়ূরের নাচ গায়ে জ্বালা ধরে যায়। কোন সুখে যে রাধার তখন কান্তর জন্য কাম উপস্থিত হয় চাঁদের মাথায় আসে না।
কোনো কোনো ছুটির দুপুরে আচমকা ডাহুকির ডাক শুনলেও বেশি প্রাণটা কেমন করে ওঠে, মনটা সত্যি কেমন খাঁ খাঁ করে, নিজেকে খুব একা একা লাগে। তাও যদি বৌদির মেজাজ ভালো থাকে। হ্যাঁ, এই আর এক উপসর্গ। যত গরম গুমশনি বৌদির মেজাজ তত চড়া। চাঁদের সঙ্গে তেমন লাগে না, দাদার সঙ্গেই লাগে। কেন যে লাগে আর কি করে যে লাগে আজ পর্যন্ত চাঁদ কিছুতেই ঠিক মতো বুঝে উঠতে পারেনি, কিন্তু লেগেই আছে। যেমন দাদা তেমনি বৌদি, দুজন নেই সমান। এর আর ওর দুজনেরই পান থেকে চুন খসলে আর রক্ষা নেই। বাজার করা নিয়ে, জমাদার খাটানো নিয়ে, ধোপা বাড়ির কাপড় কাচা নিয়ে, রান্না নিয়ে, কি নিয়ে যে লাগে না তা বলা যায় না। অথচ সমস্ত ব্যাপারগুলোই খুব সামান্য, দু এক কথাতেই শেষ হয়ে যেতে পারে। তা কখনোই হবে না। চাঁদ যদি দুজনের মাঝখানে কথা বলতে যায় তখন দুজনেরই আক্রমণের লক্ষ্য হয়ে ওঠে ও। যত অপরাধ তখন ওর। ও নাকি চাকরি করে দাদা বৌদির মাথা কিনেছে, কুটো গাছটি নাড়তে পারে না, অথচ বিয়ে করতে বললে ও বোবা হয়ে থাকবে। এ খোঁটাটা বৌদি বিশেষ করে দেয়, কারণ তার দুটি আইবুড়ো বোন রয়েছে। তাদের বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, চাঁদকেও প্রস্তাব দেওয়া হয়েছে কয়েকবার। চাঁদ ও সব থেকে শত হস্ত দূরে। বিয়ে, তাও আবার বৌদির বোনকে। এক চোপাতে রক্ষা নেই, সঙ্গে আবার সহদরার চোপা। বাড়িতে কাক পক্ষী বসতে পারবে না। চাঁদও বেশি এভাবে বৌদিকে বলে না, মনের কথাটা যদিও তাই। ও শেষ পর্যন্ত দাদা বৌদিকে খ্যাপাখেপি নাম দিয়েছে, তবে মনে মনে। বৌদিকে যদিও বা মুখের সামনে দু একবার খেপি বলেছে, দাদাকে বলা অসম্ভব। দাদা ওর থেকে প্রায় 10 বছরের বড়। এখনো কান মুলে থাপ্পড় মারতে আসে, মুখের সামনে খ্যাপা বললে মেরে পাট পাট করবে। ও দাদাকে এখনো রীতিমতো ভয় পায়, মুখে যত যাই বলুক। চাঁদ আসলে মনে মনে হেসেই দাদা বৌদিকে খ্যাপাখেপি বলে নিজের মনেই আনন্দ পায়। দুজনকে ওর ছেলে মানুষ মনে হয়। সে কথা মুখের সামনে বললে রক্ষে নেই, কিন্তু এই বৌদি হয়তো অন্যরকম হতো যদি একটা ছেলে মেয়ে কিছু হতো। 7 বছর হলো বিয়ে হয়েছে, এখনো একটি সন্তানের দেখা নেই। কথাটা মনে হলে চাঁদ খুব বিমর্ষ, হতাশ হয়ে পড়ে। দাদা বৌদির স্বাস্থ্য ভালো, বৌদিকে দেখতে এখনো বেশ ঢলঢলে টলটলে, বয়সের তুলনায় অনেক কাঁচা দেখায়। দাদার অবশ্যই চুলে কিছু পাক ধরেছে, সেটা বয়সের জন্য না, কিছুটা বংশগত। বাবা বলতেন, 22 বছরের ছেলে বিয়ে করতে গেলুম, মাথার চুলে তখন বেশ পাক ধরেছে। 22 বছর বলে কেউ বিশ্বাসই করতে চাইতো না। নেহাত হরি ভট্টাচার্যের নিজের হাতে তৈরি কুষ্টিটা ছিল, তাই রক্ষে। সেই তুলনায় চাঁদ ওর মায়ের দিকটা পেয়েছে। এই 27 বছর বয়স, এখনো ওর মাথায় পাকা চুল দেখা দেয়নি। মাকে ওর তেমন ভালো মনে নেই। ওর 4 বছর বয়সে মা মারা গিয়েছেন। বাবা মারা গেলেন বছর 3 আগে। তার সাদা ধবধবে মাথা ছিল। শেষ বয়সেও বাবার মাথায় বেশ চুল ছিল। বাবার কথা মনে পড়তেই আর একটা কথা মনে পড়ে গেল। এই ভাদ্র মাসে বাবা বলতেন, আকাশটা উনুনের ছাই দিয়ে চাপা রয়েছে। কথাটা ভেবে দেখবার মতো। গুমশনি আর গরম ওই কথাতেই বোঝা যায়। এ সময়টায় চাঁদের কাছে একমাত্র শান্তি সন্ধেবেলা স্নান করে বকুলতলায় বন্ধুদের সঙ্গে আড্ডা। কাছেই ক্লাব ঘর, ঘরে কেউ বসে না। 100 পাওয়ারের বাল্ব লম্বা তারের সঙ্গে টেনে বকুল গাছের নিচু ডালের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। বাইরে বসেই তাস আর দাবা খেলা যায়। যার ইচ্ছা হয় সে সামনেই পালেদের ঘেরা মাঠে বসে গল্প সল্প করতে পারে। এই চাঁদ, রাস্তার ধারে চায়ের দোকানের বাইরে কয়েকটি যুবকের মধ্যে একজন ডেকে বলল, আমার মাসিমাকে নিয়ে আজ আসবো নাকি? চাঁদের মুখটা বিকৃত হয়ে উঠল, মেজাজটা আরও খারাপ হয়ে গেল। বলল, আজ কেন? বলেছি তো রোববার সকালে নিয়ে আসবি। মাসিমা একটু তাড়া দিচ্ছিল। যুবকটি বলল, আসছে হপ্তায় কলকাতায় চলে যাবে কি না, তাই।
চাঁদ তাতে বিন্দুমাত্র চিন্তিত না হয়ে বলল, রোববার সকাল ছাড়া হবে না ভাই, সারা দিন কারখানা ঠেঙিয়ে এসে এখন আমি ওসব পারবো না। ও না দাঁড়িয়ে বলতে বলতেই এগিয়ে চলল। অন্য একটি যুবক বলল, খুব ডাঁট নিচ্ছিস মাইরি চাঁদ। চাঁদ রেগে উঠে ফিরে দাঁড়ালো। যুবকটি তৎক্ষণাৎ হেসে উঠে হাত জোড় করে বলল, রাগিস না মাইরি, একটু ঠাট্টা করলাম, আজ ক্লাবে আমার হাতটা একটু দেখে দিস। চাঁদ কোনো জবাব না দিয়ে মুখ ফিরিয়ে বাড়ির দিকে চলতে লাগলো। বন্ধুটি যে ঠাট্টা করেছে তাও বুঝতে পেরেছে, কিন্তু এখন কিছুই সহ্য হচ্ছে না। জামা প্যান্ট জুতো মোজা খুলে যতক্ষণ না একটু পাখার তলায় বসা যাচ্ছে ততক্ষণ শান্তি নেই। কিন্তু একটা ব্যাপারে ও নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছে। কোন এক কুক্ষণে যে ও জ্যোতিষী চর্চা শুরু করেছিল নিজেই জানে না। নিতান্ত শখ করেই চর্চা আরম্ভ করেছিল। আর এ বিষয়টি এমনই, আপন মনে চর্চা করলেই চলে না, বিদ্যাটা লোকের উপর না ফলালে ফল পাওয়া যায় না। প্রথম প্রথম বন্ধুদের হাত দেখা দিয়ে শুরু করেছিল, তারপর কোষ্ঠী নিয়ে চর্চা আরম্ভ করেছিল। এ বিষয়ে ওর গুরু হলেন বিষ্ণুচরণ ভট্টাচার্য। ফলটা ভালোই হয়েছিল, মোটামুটি ওর হাতের রেখা আর কোষ্ঠী গণনা বেশ নির্ভুল প্রমাণিত হয়েছে। তার ফলে যা হয় তাই হয়েছে। এখন ঘরের খেয়ে বনের মোষ তাড়াবার অবস্থা। এক সময়ে যা ছিল শখ, এখন তা হয়ে উঠেছে হাতের বেড়ি। ওর আর সব পরিচয় সবাই ভুলে যেতে বসেছে। সবাই আসে হাত দেখাতে, কোষ্ঠী গণনা করাতে। সময় নেই, অসময় নেই। চাঁদ ভাই, একটু হাতটা দেখবি? এখন আর বন্ধু বান্ধবের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ নেই, বড়রাও ওকে রীতিমতো খাতির করে। বাইরে থেকে মহিলা পুরুষরা পর্যন্ত আসে। ওর সুনামটি বেশ প্রচারিত হয়েছে। এখন গ্রহরত্ন ধারণের পরামর্শও দিয়ে থাকে। ওই বন্ধুটি যেমন তার মাসিমার কথা বলল, তেমনি অনেকেই তার আত্মীয় স্বজনদের ওর কাছে নিয়ে আসে। দাদা বৌদি বলে, বাড়ির দরজায় আর একটা সাইনবোর্ড টাঙানো বাকি থাকে কেন, ওটাও হয়ে যাক। কথাটা একেবারে মিথ্যে না। ওর গুরু আর দাদা বৌদিরও বক্তব্য, এখন থেকে জ্যোতিষীর জন্য টাকা পয়সা নেওয়া উচিত। চাঁদের পক্ষে সেটা সম্ভব না, কারণ ওর মনের দিক থেকে একেবারেই সায় নেই, এমনকি সাইড বিজনেস হিসাবেও। এ বিষয়টাকে ও নিতে পারবে না। নিজেকে ও পেশাদার জ্যোতিষী কখনো ভাবতে পারে না। কিন্তু বিদ্যাটাকে ও ভালোভাবে চর্চা করে, আরও ভালো করে আয়ত্ত করতে চায়। অনেকে মিষ্টির প্যাকেট, ফলের ঠোঙা নিয়ে আসে। ও রীতিমতো অস্বস্তি আর লজ্জা বোধ করে। ও পরিষ্কার বলেই দেয় এসব যেন কেউ না আনে। কিন্তু কে ওর কথা শুনছে? সব থেকে জ্বালাতন করে শহরের মেয়েগুলো, বিশেষ করে কলেজে পড়া মেয়েগুলো। কবে থেকে যে ও সকলের পেয়ারের চাঁদ দা হয়ে গিয়েছে নিজেই জানে না। দল বেঁধে সবাই আসে হাত দেখাতে। লেখাপড়া কেমন হবে সেটা হলো মুখের জিজ্ঞাসা। আসল প্রশ্নটা সকলেরই ভিন্ন, আর একটিই মাত্র প্রশ্ন, বিয়েটা কবে হবে, বরটি কেমন হবে, তার চেহারা ভালো হবে কিনা, টাকা পয়সা থাকবে কিনা, এই সব। কিন্তু শত হলেও মেয়ে তো সরাসরি জিজ্ঞেস করে না। কেউ বলে ভবিষ্যৎ কেমন হবে, ভাগ্যে কি আছে। আবার একটি মেয়ে আরেকটি মেয়ের হয়ে জিজ্ঞাসা করে, দেখুন তো চাঁদদা, ওর বিয়ে কবে হবে, কেমন বিয়ে হবে। অবশ্যই সব মেয়েকেই চাঁদের খারাপ লাগে না, কিন্তু এ নিয়ে দাদা বৌদি তো পেছনে লাগেই। বন্ধুরাও কেউ কম যায় না। কেউ কেউ ওর হাতটা টেনে নিয়ে টিপে বলে, দে গুরু, তোর হাতটা একটু টিপি, অনেক মেয়ের হাতের ছোঁয়া তোর হাতে লেগে আছে। চাঁদ চলতে চলতে হঠাৎ থমকিয়ে দাঁড়ালো। ও বাড়ির পথটা সংক্ষিপ্ত করার জন্য মিত্তিরদের বাগানের ভিতর দিয়ে পায়ে চলা পথের দাগের ওপর দিয়ে চলছিল। স্টেশন থেকে বাড়ি ফেরার পথে ওদের পাড়ার সবাই প্রায় এই পথ দিয়েই যায়। আম, জাম, নারকেল ইত্যাদি ফলের বাগানটা এককালে বেশ ভালোই ছিল। তখন চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এখন নানা জায়গায় পাঁচিল ভেঙে পড়েছে, অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে। চাঁদ মাটিতে একটা জিনিস দেখে থমকিয়ে দাঁড়ালো। নিচু হয়ে বস্তুটিতে হাত দেবার আগে কয়েক মুহূর্ত ভুরু কুঁচকে দেখল। চোখের সন্দেহটা দৃঢ় হলো। নেহাত বাজে কিছু মনে হলো না। ও নিচু হয়ে
পায়ে চলা পথের ধার ঘেঁষে ঘাসের ওপর থেকে চকচকে বস্তুটা তুলে নিয়ে ভালো করে দেখল। মেয়েদের কান পাশা। সোনা চিনতে চাঁদের অসুবিধে হলো না। ছিলে কাটা নতুন তৈরি সোনার কানপাশার মাঝখানে একটি পাথর। পাথরটি পোকরাজ অথবা হিরে ও বুঝতে পারল না। যাই হোক, সেটি খুব ছোট না এবং তার চারপাশে ছোট পুঁতির মতো বিন্দু বিন্দু মুক্ত দিয়ে ঘেরা। চাঁদ মুক্তগুলো চিনতে পারল। অলঙ্কারটির গড়ন বেশ সুন্দর, দেখলেই বোঝা যায় ভালো শিল্পীর দ্বারা তৈরি। চাঁদ তথাপি কানপাশাটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে সোনা সম্পর্কে নিঃসন্দেহ হল। নকল আসল দেখলেই কিছুটা বোঝা যায়। ও বাগানের আশেপাশে একবার তাকিয়ে দেখল কেউ নেই, একমাত্র ধোপা বুড়িটা আর গোটা 2 গরু ছাড়া। ধোপা বুড়িটা গাছের শুকনো ডালপালা কুড়োচ্ছে, কিন্তু এরকম একটা জিনিস এখানে এলো কি করে? চাঁদ কানপাশাটা পকেটে রেখে নিচে ধুলা আর ঘাসের আশেপাশে দেখল। তারপরে বাড়ির দিকে চলতে আরম্ভ করল। এ পথে মেয়েদেরও চলাফেরা আছে। জিনিসটা যদি খাঁটি হয় তাহলেও ভাববার বিষয়। নিশ্চয়ই কারোর ব্যাগ বা হাত থেকে এরকম পড়ে যেতে পারে না। কান থেকেই খুলে পড়েছে, কিন্তু পড়ে কি করে? কান থেকে এরকম একটা কানপাশা খুলে পড়ে গেল, আর সেই মেয়ে বা বউ যেই হোক মোটে টের পেল না। এত আত্মভোলা মেয়েরা কখনো হয়? প্রেম করতে এসেছিল নাকি মিত্তিরদের বাগানে? সেরকম সুযোগ সুবিধা এখানে তেমন নেই, কারণ প্রায় সর্বদাই লোকজন চলাফেরা করে। ভর দুপুরের কথা অবশ্যই বলা যায় না। আজকাল প্রেমের জায়গার বড় অভাব। লোকের বাড়ির আনাচে কানাচে ঘোরাঘুরি করতে হয়। চাঁদের কাছে এটাও একটা সমস্যা। কোনো মেয়ের সঙ্গে যদি কখনো প্রেম হয়, প্রেম করার জায়গা কোথায় পাওয়া যাবে? বাড়িতে তো অসম্ভব, বৌদি একাই 100। বাইরে ঘুরে ঘুরে প্রেম করা ভাবতেই ওর লজ্জা করে। অবশ্যই লোকে বলে গাই বাছুরে ভাব থাকলে বনে গিয়ে দুধ দেয়। তা না হলে রামবাবুর রেস্টুরেন্টকে সবাই বৃন্দাবন বলতো না। গাই বাছুরের বন হলো সেই জায়গা। পায়রার খোপের মতো কেবিন করেছে, আর তার গায়ে দম চাপা চটের মতো পর্দা ঝুলছে। মাথায় লেখা ফ্যামিলি। চাঁদ যখনই রামবাবুর রেস্টুরেন্টে গিয়েছে তখনই দেখেছে অধিকাংশ খুপড়িগুলোর পর্দা ঢাকা। ভিতরে যারা আছে তাদের পা দেখা যায়। ছেলেদের ট্রাউজার আর মেয়েদের শাড়ির পাড় দেখলেই পা বোঝা যায়। চাঁদের তবু অবাক লাগে। রামবাবুর রেস্টুরেন্টের পাখার যা অবস্থা, ওই সব পর্দা ঢাকা খুপড়ির মধ্যে তো দম বন্ধ হয়ে মরার কথা। তবে হ্যাঁ, রিলেটিভিটি বলে একটা কথা আছে, আইনস্টাইনের থিওরি। একটা গনগনে উনুনের ধার থেকে একজন হয়তো পালিয়ে বাঁচতে চায়। প্রেমিক তরুণ তরুণী প্রেম নিবেদন করতে গিয়ে পাশে গনগনে উনুনের কথাই ভুলে যায়। কিন্তু যে মেয়ে এমন দামি অলংকার পরে, সে কি রাস্তাঘাটে প্রেম করতে বেরোবে? মনে হয় না। আর এক হতে পারে কোনো মেয়ে বা বউ রাগারাগি করে বা শোকে আত্মহারা হয়ে এখান দিয়ে যাবার সময় কোনো রকমে খুলে পড়েছে। চাঁদ বাড়ি ঢোকবার আগে মোটামুটি ঠিক করে নিল এখনই ব্যাপারটা জানানো ঠিক হবে না। আগে শ্যাকরার কাছে গিয়ে যাচাই করে নিতে হবে জিনিসটা খাঁটি কিনা, মাঝখানের পাথরটা কি ধরনের রত্ন হতে পারে। তারপরে কান সজাগ রেখে চলাফেরা করতে হবে। কোথাও কান পাশা হারাবার কথা কেউ বলে কিনা, না শোনা গেলে বা জানা গেলে তখন ভেবে দেখা যাবে কিংকর্তব্য। বাড়ি ঢোকবার মুখে বাগানের স্প্রিংয়ের গেট ঠেলা দিতেই বৌদির গলা শোনা গেল। দাদা নিশ্চয়ই অনেকক্ষণ বাড়ি ফিরেছে। তার চাকরিস্থল এই শহরেরই মিউনিসিপ্যালিটি। দাদা ওভারসিয়ার। বাবা এই বাড়িটি করে গিয়েছেন, অন্যথায় ওর আর দাদার আয়ে এখন আর এ বাড়ি করা সম্ভব হতো না। বাবা তার সব কাজ নিজেই করে গিয়েছেন। 2 দিদি আর 1 বোনের বিয়ে দিয়েছেন। কারোর জন্য কোনো তার নিজের দায়িত্ব চাপিয়ে রেখে যাননি। চাঁদ ঢাকা বারান্দায় উঠেই শুনতে পেল বৌদি তীক্ষ্ণ স্বরে বলছে, তুমি আমাকে চা চেনাবে? তোমার কাছে আমার চায়ের ভালো মন্দ শিখতে হবে? কি বলতে চাও? তুমি আমাকে 100 টাকা কেজির চা এনে দিয়েছ, আর আমি তোমাকে সজনে পাতার গুঁড়ো দিয়ে চা করে দিয়েছি? দাদার চড়া স্বর, সে কথা আমি মোটেই বলিনি। আমি তোমার মতো কথা তৈরি করে বলি না। আমি বলেছি
তার মানে? বৌদি মাঝ পথেই ঝংকার দিয়ে উঠল, কথা তৈরি করা কাকে বলে? তুমি বলতে চাও আমি মিথ্যে কথা বলছি, আমি মিথ্যুক? দাদার স্বর, আরে কচু পোড়া খেলো যা, কিসের থেকে কি? আমি আবার তোমাকে মিথ্যুক বললাম কখন? কিন্তু তুমি এই যেসব কথা বলছো, 100 টাকা কেজির চা, সজনে পাতার গুঁড়ো, এসব কথা। কচু পোড়া আমি কেন খাবো? কচু পোড়া খাবে তুমি। বৌদি আবার বাধা দিয়ে ঝংকার দিল। চাঁদ সামনের ঘরে ঢুকে দেখল দাদা খালি গায়ে ধুতি পরে বাবার আমলের বড় আরামকে দাঁড়ায় কোনো রকমে পশ্চাৎদেশ ঠেকিয়ে খাড়া শক্ত হয়ে বসে আছে। বৌদি রান্নাঘর আর ভাঁড়ারের মাঝামাঝি জায়গায় চোখ মুখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদকে ঢুকতে দেখে বৌদির কথায় এক মুহূর্তের জন্য বাধা পড়ল। দুজনেই একবার ওর দিকে তাকিয়ে দেখল। তারপরেই বৌদি আবার শুরু করল, আমাকে বলে কচু পোড়া খেতে, নিজে কচু পোড়া চা কিনে নিয়ে এখন আমাকে তর্পানো হচ্ছে। অখাদ্য চা দিয়েছি? চা আমি নিজে কিনে এনেছি না চায়ের বাগান করেছি? চাঁদ কথার ফাঁকে দেখল দাদার বাঁ দিকে টেবিলের উপর চায়ের গ্লাস, চা ভর্তি। দাদা কাপে করে চা খাওয়া পছন্দ করে না। চাঁদ অনুমান করতে পারল ঘটনা কি ঘটেছে। দাদা অফিস থেকে আসার পর চা নিয়ে ঘটনার সূত্রপাত। তার অর্থ অনেকক্ষণ ধরে চলেছে। গেলাসের চা এতক্ষণে নিশ্চয়ই ঠান্ডা জল। কিন্তু চাঁদের এখানে কোনো ভূমিকা নেই। কারোর পক্ষাবলম্বন মানেই আর একজনের চক্ষুশূল হওয়া। কিন্তু ওরও চা পাওয়া দরকার এখন। দাদা তখন শুরু করেছে, না তুমি কিছুই করনি, একটি কাজই করেছো, তা হলো অখাদ্য চা করেছো, বুঝেছ? ভালো চা পাতার মুন্ডুপাত করেছো। আমি ভালো চা পাতার মুন্ডুপাত করেছি? বৌদির স্বর এবার সপ্তমে উঠল। আমার বাপ মা আমাকে চা তৈরি করতেও শেখায়নি। চাঁদ জানে বৌদি এরপরে কি বলবে। ও বাঁ দিকে নিজের ঘরে ঢুকল। প্রথমেই গিয়ে দাঁড়ালো ট্রানজিস্টারের সামনে। এখন খেলার খবর রিলে করে শোনাচ্ছে। ও কাঁটাটা ঠিক জায়গায় এনে বোতাম ঘুরিয়ে প্রচণ্ড শব্দ তুলে দিল। মনে হলো ঘরের মধ্যে বোমা ফাটছে। তারপর ও খাটের ওপর বসে জুতোর ফিতে খুলতে আরম্ভ করল। 30 সেকেন্ডও গেল না, দাদা দরজায় এসে চিৎকার করে বলল, কি হচ্ছে এটা? চাঁদ খুব মনোযোগী গম্ভীর মুখে হাত তুলে দাদাকে চুপ করতে বলল এবং ওর গলার স্বর শোনা গেল না। দাদার গলাও যেন ট্রানজিস্টারের শব্দ ছাপিয়ে উঠতে পারছে না। তবু সে ঘরের মধ্যে এক পা বাড়িয়ে তারস্বরে চিৎকার করে বলল, এটা কি বাড়ি না খেলার মাঠ? হ্যাঁ, কি ভেবেছিস তুই? দাদার কথা শেষ হবার আগেই বৌদিও দরজায় দেখা দিল। চিৎকার করে বলল, এসবের মানে কি? তুমি কি আমাদের বাড়ির মধ্যে তিষ্ঠুতে দেবে না? এসেই একেবারে এত জোরে রেডিও খুলে দিলে। তুই কি আমাদের শান্তিতে একটু কথাও বলতে দিবি না? দাদা হেঁকে বলল। শান্তিতেই কথা হচ্ছিল বটে, চাঁদ মনে মনে বলল, আর টেনে টেনে পায়ের মোজা খুলল। বৌদি বলল, আমাদের শান্তি দেখবে ঠাকুরপো? বড় ভাই কথা বলছে আর ও অমনিভাবে রেডিও বাজায়। ট্রানজিস্টারের একটি কথা অবশ্যই বোঝা যাচ্ছে না, কেবল গাঁক গাঁক জড়ানো চিৎকার ছাড়া। এদিকে দাদা বৌদি ঐক্যবদ্ধ হয়ে উঠছে। নিজেদের ঝগড়ার কথা আর মনে নেই। দুজনেই এখন চাঁদের বিরুদ্ধে এক ফ্রন্টে সামিল। চাঁদ তাই চেয়েছিল। দাদা আবার চিৎকার করে গলা ফাটিয়ে বলল, তুই কি এটাকে ভদ্রলোকের বাড়ি মনে করিস না? হ্যাঁ, গোটা পাড়া জানিয়ে রেডিও শোনা হচ্ছে। বৌদি বলল, ওগো শুনছো, এসব আমাদের দুজনের পেছনে লাগার মতলব। তুমি আমি যেন কথা না বলতে পারি তার জন্য। এত বড় সাহস তোর, স্বামী স্ত্রীকে কথা বলতে দিবি না? দাদা হুমকে উঠল। চাঁদ বুঝল কার্যসিদ্ধি। হাত বাড়িয়ে ট্রানজিস্টার একেবারে নিস্তব্ধ করে দিয়ে বলল, খেলার খবরটা তোমাদের জন্য শোনা হলো না। দাদা ফুঁসে উঠে বলল, এটাকে খবর শোনা বলে? রাস্কেল, ইডিয়েট! চাঁদ জামা আর গেঞ্জি খুলে ফেলে ওপর দিয়ে পেছন ফিরে, খেলার খবরটা শুনবো বলে ফ্যানটা খুলতেই ভুলে গেছি বলে গিয়ে ফ্যানের সুইচ অন করে দিল। বৌদি দাদার পাশে সরে এসে বলল, দেখছো তো, তুমি যে বকছো তা যেন ছেলের কানেই যাচ্ছে না। যাচ্ছে না আবার? চাঁদ বলল এবং হাত জোড় করে বলল, তোমরা বকছো বলেই তো রেডিও বন্ধ করে দিলাম।
তোমাদের কারোকে আমি কখনো অমান্যি করেছি? দাদা সন্দিগ্ধ চোখে তাকালো বৌদির দিকে, বৌদি দাদার দিকে। চাঁদ সেই ফাঁকেই খুব মিহি করে বলল, বৌদি একটু চা খাওয়াবে? শরীরটা যেন আর বইছে না। আমি খাওয়াবো চা? বৌদির মুহূর্তে ভাবান্তর, চোখ বড় করে ঠোঁট উল্টে দাদার দিকে একবার আর চোখে দেখে বলল, আমি কি ভাই চা তৈরি করতে শিখেছি? তোমাদের দামি চা আমি নষ্ট করে দিই, ক্ষতি করি? দাদারও ভুরু কুঁচকে উঠল, বৌদির দিকে তাকালো। চাঁদ মনে মনে বলল, এই রে, আবার খ্যাপাখ্যাপি দুটো ঝগড়া লাগাবার ফিকির করছে। ও তাড়াতাড়ি হেসে বলল, তাই আবার কখনো হয় নাকি? এত বছর তোমার হাতে চা খেয়ে এলাম, কই কোনোদিন তো মনে হয়নি তুমি চা তৈরি করতে পারো না। বৌদির চোখে মুখে প্রসন্নতার ঝলক লাগলো। ওর দাদার দিকে আবার আর চোখে দেখে নিয়ে বলল, সে ভাই ঠাকুরপো তোমার মনে হতে পারে, সবাইয়ের তো না হতেও পারে। তার মানে? দাদা মুখ শক্ত করে জিজ্ঞেস করল। চাঁদ জোড়হাত করে বলল, দোহাই দাদা, তুমি আর বৌদিকে বকাঝকা করো না, আমি চায়ের তেষ্টায় মরে যাচ্ছি। বৌদি তৎক্ষণাৎ বড়া ভয়ের হাত তুলে বলল, 60 বালাই, চায়ের জন্য মরার তড়া কেন? আমি তোমাকে এখনই চা করে দিচ্ছি। হ্যাঁ? বৌদির মুখে হাসি ফুটল, চোখের তারা ঘুরিয়ে আধ খসা ঘোমটা আরেকটু টেনে দিয়ে আবার বলল, বৌদির হাতের চা তোমার ভালো লাগলে বৌদি কেন তা করবে না? বলে দাদার পাশ থেকে সামনের ঘরের দিকে চলে গেল। চাঁদ স্বর চড়িয়ে বলে উঠল, আমি সোনা মুখ করে খাবো, দাদাও খাবে, বুঝলে বৌদি? সোনা মুখ করেই খাবে। দাদা থাপ্পড় তুলে 2 পা এগিয়ে এসে বলল, আমি বলেছি তোকে সোনা মুখ করে খাবো? চাঁদ ছিটকে খাটের অন্য পাশে সরে গিয়ে বলল, কেন মিছিমিছি ঝগড়া করছো দাদা? সেই তো বৌদির হাতেই আমাদের খেতে হবে। দাদা বলল, অমন সুন্দর দার্জিলিং ফ্লেভারের চা এনেছি, পাতাগুলো ভালো করে না ভিজিয়েই অখাদ্য তৈরি করেছে। সেটা তুমি বৌদিকে আগে থেকেই বলে দিলে পারতে, পাতা যেন বেশিক্ষণ ভেজানো হয়। চাঁদ বলল, মাঝখান থেকে চা না খেয়ে তোমার মেজাজ আরও খারাপ হয়ে গেছে। দাদা বলল, গেছেই তো, ও আমার মুখে মুখে তর্ক না করলেই পারত, মুখ তো বন্ধ করতে জানে না। দাদাই যেন পারে, কিন্তু সে কথা বলবার উপায় নেই। অথচ দুজনের ভাবের সময় বোঝাই যায় না ওরা এত ঝগড়া করতে পারে। তখন দুজনে একেবারে কৈলাসে আসীন হর পার্বতী। চাঁদের ভাষায় তখন এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ও হেসে বলল, আসলে বৌদি তো ছেলে মানুষ। বৌদি ছেলে মানুষ? দাদা আবার হুমকে উঠল, ডেভমি হচ্ছে। চাঁদ তাড়াতাড়ি বলল, আমার কথা বলছি না, তোমার কাছে তো বৌদি ছেলে মানুষই, তাই একটু ক্ষমা ঘেন্না করে। থাক, আর পাকামি করতে হবে না। দাদা পিছন ফিরে ঘর থেকে বেরিয়ে গেল। চাঁদের এইটি কপাল, দাদার কাছে ও কখনো সাবালক হয়ে উঠতে পারল না। ও আলনা থেকে লুঙ্গি নিয়ে প্যান্ট ছেড়ে জড়িয়ে নিল। গরমে জ্বলে যাওয়া শরীরটা এতক্ষণে একটু ঠান্ডা হলো। প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বের করে বাবার আমলের ড্রেসিং টেবিলের ওপর রাখল। সাবেককালের সবই অন্যরকম ছিল। মস্ত বড় একটা টেবিলের ওপরে ডিম্বাকৃতি আয়না, ড্রয়ারগুলো ঢাউস। আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে উস্কো খুস্কো চুল আঁচড়ে নিল, নিজের চেহারাটা একবার দেখল। চাঁদের চেহারাটা খারাপ না, মোটামুটি লম্বা, গায়ে মেদ নেই, এখনো ভোরবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণের জন্য ডন বৈঠকের অভ্যাসটা বজায় রেখেছে। শরীরের গঠনটা ভালো, চোখ মুখও খারাপ না, কিন্তু সবাই ওকে মাঝে টেরি বলে ঠাট্টা করে, কারণ ও চুলের মাঝখানে সিঁথি কাটে। মাঝখানে সিঁথি কাটার অপরাধ কি ও ভেবে পায় না, যেন ওর সব ভালো সিঁথিতেই খতম। চুল উল্টে আঁচড়ালে বা একপাশে সিঁথি কাটলে কি ওকে কার্তিক ঠাকুরের মতো দেখাতো? সকলে যা করবে ওকে তাই করতে হবে কেন? পৃথিবীতে অনেক নামকরা ব্যক্তিরাই মাঝখানে সিঁথি কাটতেন, এখনো কাটেন। তাছাড়া চাঁদ জানে ওটাই ওর বৈশিষ্ট্য। আজকাল অনেকে কপাল ঢেকে চুল আঁচড়ায়, কেন আঁচড়ায় তাও চাঁদ জানে। কপাল তাদের মাঠের মতো বিরাট,
সামনে থেকে চুল উঠতে আরম্ভ করেছে। কপাল না ঢেকে উপায় বা কি? চাঁদ খোলা জানলা দিয়ে দক্ষিণ দিকে তাকালো। গাছের একটা পাতাও নড়ছে না। ওদের ছোটোখাটো বাগানটার ওপারেই ফেলুপালের একতলা বাড়ি। ছাদের ওপর ফেলুপালের মেয়ে দুটো নিজেদের মধ্যে হাসাহাসি করছে, কি যেন বলা বলি করছে, আর পশ্চিম দিকে তাকাচ্ছে। চাঁদ পশ্চিম দিকে লক্ষ্য করে দেখল নরেন চক্রবর্তীর দোতলা ভাড়া বাড়ির ছাদে চশমা পরা এক যুবক উদাস হয়ে আলসের ধারে দাঁড়িয়ে আছে। চাঁদ বুঝল ফেলুপালের মেয়েরা কেন হাসাহাসি করছে। এমনিতেই মেয়ে দুটো চোখে মুখে কথা বলে, দুজনেই এখন কলেজে পড়ছে। পাড়ার সব ছেলেরাই ওদের ইয়ার। চাঁদকে দাদা বলে, কিন্তু ইয়ার কি মারতে ছাড়ে না। মেয়ে দুটোকে চাঁদের এমনি খারাপ মনে হয় না, কারণ পাড়ার ছেলেরা ওদের মুখকে বেশ ভয়ও পায়। নরেন চক্রবর্তীর বাড়ির দোতলায় যে চশমা পরা ছেলেটা, চাঁদ তাকেও জানে। কলেজের লেকচারার বিজন চৌধুরীর ছোট ভাই। এখানে থাকে না, মাঝে মাঝে আসে। চুল দিয়ে কপাল ঢাকা, উদাস ভাব। এই গরমে গায়ে একটা পাঞ্জাবি চাপিয়ে আলসের ধারে দাঁড়িয়ে আছে। মুখটা ফেলুপালের ছাদের দিকেই, কিন্তু দৃষ্টিটা যেন অনেক দূরে। ফেলুপালের মেয়েদের কাছেই চাঁদ শুনেছে, বিজনদা যখন আমাদের ক্লাসে পড়ায় তখন আমরা সব বেটা ছেলে হয়ে যাই, উনি মেয়ে হয়ে যান। চাঁদ অবাক হয়ে ভেবেছিল তার মানে কি। পরে বুঝতে পেরে খুব হেসেছিল। বিজন চৌধুরীর এমনি চালচলন কথাবার্তাই একটু মেয়েলি সহবত মার্কা, যাকে বলে ললিত লবঙ্গলতা পুরুষ। কথা বলে চিবিয়ে চিবিয়ে। মেয়েদের পড়াতে গিয়ে কেমন একটু দিশেহারা লজ্জা লজ্জা ভাব ফুটে ওঠে, সেই জন্য মেয়েরা তার নাম দিয়েছে বিজনবালা। ভাইটির রকম সকমও সেই রকম, অথচ বিজন চৌধুরীর স্ত্রী সম্পূর্ণ বিপরীত। ফর্সা, মোটা, হাসি খুশি, পরিষ্কার কথাবার্তা, যাকে বলে ঢং, তার ধারে কাছে নেই। বিজন চৌধুরী যে স্ত্রীকে ভয় পায়, এখন পাড়ার সবাইও সে কথা জানে। এই যে দাদা, এদিকে ভালো করে দেখুন, ফেলুপালের এক মেয়ে স্বর চড়িয়ে বলে উঠল। তারপরে দুজনেই খিলখিল করে হেসে উঠল। একজন আর একজনের পিঠে একটা কিল মারল। চাঁদেরও হাসি পেয়ে গেল। মনে মনে বলল, মেয়েগুলো বাজি আছে। বৌদি ঢুকলো ধুমায়িত চায়ের কাপ নিয়ে। বলল, কি গো, সুন্দরীদের দেখছো নাকি? চাঁদ ফিরে বলল, না, সুন্দরীদের কাণ্ড দেখছি। বিজনবাবুর ভাইয়ের পেছনে কেমন লেগেছে। বলে বৌদির হাত থেকে চায়ের কাপ নিয়ে বলল, বাহ, চায়ের কি সুন্দর গন্ধ ছেড়েছে, বিউটিফুল। দাদাকে দিয়েছ তো? বৌদি ঘাড় ঝাঁকিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, আমার বয়ে গেছে। কিন্তু বৌদির চোখের হাসিতে অন্য কথা। একটু হেসে ঘর থেকে বেরিয়ে গেল। চাঁদ ওর ঘরের দরজার পাশ থেকে দেখল দাদা সেই আরাম কেদারাটিতে চুপচাপ বসে। বাঁদিকের টেবিলে সেই গেলাসটি নেই। বৌদিকে আবির্ভূত হতে দেখা গেল, হাতে ধুমায়িত আরেকটি চায়ের গেলাস। দাদার কাছে এসে ঠক করে টেবিলের ওপর গেলাস রেখেই আবার ভিতর দিকে চলে গেল। চাঁদ দাদার মুখ দেখতে পাচ্ছে না। মিনিট খানেক চুপচাপ বসে থাকার পরে দাদা একবার বৌদির চলে যাওয়া দরজার দিকে মুখ ফিরিয়ে দেখল। তারপর গেলাস হাতে নিয়ে আস্তে আস্তে চুমুক দিল। বার দুই চুমুক দিয়ে গলা খাকারিতেই বোঝা গেল মেজাজ প্রসন্ন। আরও কয়েকবার চুমুক দিয়ে দাদা ভিতর দরজার দিকে তাকিয়ে ডাকল, পরি, ও পরি। দাদার স্বর এখন কি কোমল, কিন্তু তার পরির কোনো সাড়া নেই। চাঁদ হেসে নিজের কাপে চুমুক দিল। দাদা আবার ডাকল, পরি, শুনছ? দরজায় পরির আবির্ভাব হলো। বৌদির পরি নামটা অসার্থক না, তবে ফর্সা রঙের সঙ্গে চোখ মুখ এমন কাটা কাটা একটি তীক্ষ্ণ ভাব দুর্গা জগদ্ধাত্রীর সঙ্গে মানায় বেশি। দরজায় দাঁড়িয়ে বলল, কি শুনবোটা কি? দাদা বলল, এবার কিন্তু চাটা সত্যি ভালো হয়েছে। তাই আর ঝগড়া করা গেল না, না? বৌদি রোখাভাবেই বলল, তবু যা হোক, তোমার ভালো লেগেছে, সেটাই আমার সাত পুরুষের ভাগ্যি। বৌদি বলেই ভেতরে চলে গেল। দাদা তাড়াতাড়ি উঠে বলল, চলে গেলে নাকি? শোনো,
তখন বাজার থেকে কি আনবার কথা যেন বলছিলে? বলতে বলতে চায়ের গেলাস নিয়ে ভেতরে চলে গেল। চাঁদ নিজের মনেই বলে উঠল, বোঝো এখন কেন যে এরা ঝগড়া করে। ও চায়ের কাপ টেবিলে রেখে সিগারেটের প্যাকেটটা হাতে তুলতেই হঠাৎ কান পাশাটার কথা মনে পড়ে গেল। চমকিয়ে উঠে তাড়াতাড়ি ব্র্যাকেটে ঝুলিয়ে রাখা শার্টের বুক পকেটে হাত ঢোকালো। কান পাশাটা হাতে উঠে এলো। ঘরের দরজা ছিটকিনি বন্ধ করে সিগারেট ধরিয়ে এবার ভালো করে দেখল। মোটেই সস্তা কিছু মনে হলো না, ওজনও কম না, কানের পক্ষে একটু ভারী। তা হোক, অলংকার তো, কষ্ট করেও মেয়েরা সাধারণত পড়তে ভালোবাসে। বউদিকে ডেকে দেখালে এখনই বলে দিতে পারত জিনিসটা খাঁটি কিনা, পাথরগুলোই বা কি। কিন্তু চাঁদের ধারণা এখন প্রকাশ না করাই ভালো। জানাজানি করলেই দাবিদারেরা এসে ভিড় জমাবে, তখন ঠক বাঁচতে গাঁ উজাড়। আগে আসল নকলটা অন্য জায়গা থেকে জানতে হবে। চাঁদ ঘরের আশেপাশে তাকালো। ওর তেমন গোপনীয় জায়গা কিছু নেই, ড্রেসিং টেবিলের ঢাউস দেরাজ ছাড়া। চাবি দিয়ে সুটকেসে রাখার কোনো অর্থ হয় না। ও ভেবে চিন্তা করে সিগারেটের প্যাকেটের মধ্যেই কানপাশাটা ঢুকিয়ে বন্ধ করল। প্যাকেটটা যেমন থাকে তেমনি রেখে দিল টেবিলের উপর। তারপরে গেল স্নান করতে। স্নানের পরে জলখাবার খেয়ে পায়জামা পাঞ্জাবি চাপিয়ে চাঁদ আগে গেল বিশেষ চেনাশোনা স্বর্ণকারের দোকানে। গিয়ে একটা সরাসরি মিথ্যা কথা বলল, দেখো তো গোপালদা, এই কানপাশা নাকি তোমার এখানে তৈরি? চশমা চোখে মধ্যবয়সী গোপালদা কানপাশাটা হাতে নিয়ে আলোর সামনে ধরল। কয়েক মুহূর্ত দেখেই বলল, কে বলেছে আমার এখানে তৈরি? এ তল্লাটে কেউ এরকম সোনার গায়ে জালির কাজ করতে পারে না। চাঁদ বলল, কিন্তু বললে যে তোমার এখানে বানিয়েছে। মিথ্যে কথা। গোপালদা বলল, নিশ্চয় আমাকে কেউ ডোবাবার তালে কথা বলেছে। ডোবাবে কেন? হয়তো চোরাই মাল আমার নাম জড়াবার তাল করছে। চাঁদ জিভ কেটে বলল, ছি ছি ছি, চোরাই মাল বলছো কি গোপালদা? হতে পারে এখন তাদের অবস্থা খারাপ, কিন্তু বিরাট বনেদি বাড়ির জিনিস। গোপালদা আবার কানপাশাটা দেখে বলল, বনেদি বাড়ির জিনিস তাতে ভাই কোনো সন্দেহ নেই। এ তো খাঁটি হিরে বসানো কানপাশা, চারপাশে খাঁটি মুক্ত দিয়ে ঘেরা। আর এই জালির কাজ কি সামান্য? দেখলে চোখ ফেরানো যায় না এমন কারিগরি। কিন্তু আমার নামটা কেন জড়িয়েছে তা তো বুঝতে পারলাম না। চাঁদ নিরীহ মুখ করে বলল, তাই তো, তবে আমাকে যে ভদ্রমহিলা বলেছে সে হয়তো জানে না, তাই তোমার নাম করেছে। আমাকে বললে ইচ্ছে হলে গোপালবাবুর কাছে যাচাই করে নিয়ে আসতে পারো। গোপালদা ভুরু কুঁচকে বলল, যাচাই করতে বলেছে? আমরা বানিয়েছি বলেছে কি? চাঁদ বলল, আমি ভাবলাম তোমার কাছে যখন যাচাই করতে বলেছে তাহলে তুমিই বানিয়েছ। গোপালদা হেসে উঠে বলল, তোমরা আজকালকার ছেলে ছোকরারা যে লেখাপড়া শিখে কি আজে বাজে কথা বলো তার ঠিক নেই। এবার বুঝেছি। তা কি হয়েছে, এটা যাচাইয়ের দরকার হলো কেন? চাঁদ বলল, এটা বন্ধক রেখে 500 টাকা ধার চায়। গোপাল বলল, হেসে খেলে দিতে পারো, হিরেটার দামই তো 1000 টাকার বেশি, জোড়ার আর একটা কোথায়? চাঁদ বলল, তা জিজ্ঞেস করিনি, একটাই বন্ধক রাখতে দিয়েছে। গোপালদা আর একবার কানপাশাটা দেখে বলল, চোখ বুঝে 500 টাকা দিতে পারো। আমার মতে হিরেটার দাম কম করে 1500 টাকা, সোনাও কম করে 8 ভরি আছে, মুক্তগুলোর দামও কিছু কম নয়। আমাদের এ শহরে এমন জিনিস আমি দেখিনি। চাঁদের কার্যসিদ্ধি হয়ে গেল। আসলে স্বর্ণকারদেরও প্রাণে ধরে বিশ্বাস করতে পারে না। মিথ্যে কথার অবতারণাটা সেই জন্যই করতে হলো। গোপালদা এক টুকরো বেগুনি কাগজে কানপাশাটা মুড়ে চাঁদের হাতে দিয়ে বলল, সাবধানে নিয়ে যেও, এসব জিনিস নিয়ে বেশি ঘোরাফেরা করো না। যাদেরই জিনিস হোক তারা খুব শৌখিন লোক, টাকাওয়ালাও বটে। যার তার ঘরে এ জিনিস থাকে না, মনে হচ্ছে কলকাতার কোনো নামকরা শ্যাকরার হাতে বানানো। তুমি আমার নাম করে খুব ঘাবড়ে দিয়েছিলে। চাঁদ কানপাশাটা হাতে নিয়ে বলল, আসলে আমার বুঝতে ভুল হয়েছিল। তাহলে বলছো 500 টাকা দেওয়া যায়? 500 কি বলছো? তুমি আমার কাছে রাখো না, 1000 টাকা দেব। চাঁদ মনে মনে বলল, হ্যাঁ
ডাইনির হাতে ছেলে সমর্পণ। ও উঠে পড়ল, বলল, টাকাটা আবার তাদের শোধ করতে হবে তো, 500 বেশি দরকার নেই। তাছাড়া আমি তো আর এসব কারবার করি না, সুদও নেব না, পাড়া প্রতিবেশীর ব্যাপার, বুঝলে তো। বিনা সুদে 500 টাকা ধার দেবে? গোপালদা অবাক চোখে চশমার কাছে ঝিলিক দিয়ে তাকালো। চাঁদ বলল, নিজেদের মধ্যেই ব্যাপার, অভাবে পড়েছে। গোপালদা একটা উদ্গত নিঃশ্বাস চেপে বলল, তাও বেশি ঠিক। চলি গোপালদা। চাঁদ স্বর্ণকারের দোকান থেকে বেরিয়ে এলো, হাঁটতে হাঁটতে চলল ক্লাবের দিকে। ভাবল, কান পাশাটার বিষয়ে ও কিছু ভুল ভাবেনি, খাঁটি জিনিস দেখলেই কেমন চোখে লাগে। কিন্তু ওর ভাবনা বেড়ে গেল, কাদের, কোন বাড়ির, কোন মেয়ের জিনিস হতে পারে। গোপাল কর্মকারের বক্তব্য, এরকম জিনিস সে এ অঞ্চলে কখনো দেখেনি। গোপালদার এ শহরে যথেষ্ট নামডাক, বড় বড় বাড়ির কাজকর্ম তার কাছে হয়। সে যখন বলছে এখানকার স্বর্ণকারদের কাজ এটা নয়, তবে কোথাকার? সত্যি কলকাতার নাকি? কলকাতার লোক এখানে এসে কানপাশা হারিয়ে গেল, তাও আবার মিত্তিরদের পোড়ো বাগানের পথে। চাঁদ চিন্তিত হয়ে উঠল, অথচ ভেবে কিছু ঠিক করতে পারছে না। এরকম একটা দামি জিনিস নিজের কাছে রাখতেও স্বস্তি বোধ করছে না। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে মুঠো করে চেপে ধরে রাখতে হচ্ছে। কিন্তু ওর মনে বিন্দুমাত্র লোভ নেই অলংকারটি নিজের সম্পত্তি করবার। ঠিক এই কারণেই দাদা বৌদিকে বলতেও সংকোচ হচ্ছে। তারা আবার কি ভেবে বসবে কে জানে। এই রকম 7-5 ভাবতে ভাবতে চাঁদ ক্লাবে এলো। বকুলতলায় ইতিমধ্যে বাতি ঝুলিয়ে তাসের পার্টি বসে গিয়েছে, কিন্তু এখনও তাস খেলার প্রতি কোনো আকর্ষণ বোধ করছে না। মন পড়ে আছে হীরার কানপাশার প্রতি। ওর অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে যতীন একজন, তাস খেলার নিয়মিত পার্টনার। বন্ধু অনেকেই, কিন্তু তার মধ্যে কয়েকজন বিশেষ অন্তরঙ্গ, যতীন, শম্ভু, দিলীপ ওরফে খোকন আর নিমাই। এদের মধ্যে যতীন আর খোকন সম্প্রতি বিয়ে করেছে, আর অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে একজনের বিয়ে হলেই অন্যান্যদের মনেও কেমন একটা তরঙ্গের ঢেউ লাগে। সেরকম ঢেউ চাঁদের মনেও লেগেছে, কিন্তু কথাটা ও এখনো কারোকে মুখ ফুটে বলেনি। আসলে ও এখনো পর্যন্ত মনস্থির করে উঠতে পারেনি, যদিও বৌদি তার 2 বোনের জন্য ওর আর ওর দাদার পিছনে লেগে রয়েছে। চাঁদ দেখল যতীন ইতিমধ্যেই শম্ভুকে পার্টনার করে খেলতে বসে গিয়েছে। ওকে দেখেই বলল, এতক্ষণ কোথায় ছিলি? আমি শম্ভুকে নিয়ে বসে গেলাম। চাঁদ বলল, ভালোই করেছিস, আমার আজ খেলায় মন নেই। মনটাকে আবার কোথায় রেখে এলি? শম্ভু তাসের দিকে চোখ রেখে জিজ্ঞেস করল। অলোক এক পলক চাঁদকে দেখে নিয়ে বলল, বোধহয় কোনো মিষ্টি হাতের মুঠোয় কোনো মেয়ের হাত দেখে এলো বোধহয়। চাঁদ জানে অলোক ওদের পাড়ার মধুমিতা নামের একটি মেয়ের সঙ্গে প্রেম করে। বলল, হ্যাঁ দেখে এলাম, মধুমিতার হাত। যতীন হেসে উঠে বলল, মধুমিতার হাত কি বলে রে চাঁদ? বিয়ের 1 মাস পরে পরপুরুষের সঙ্গে অবৈধ প্রেম। চাঁদ বলল। অলোক ছাড়া সবাই হেসে উঠল, পাশে যারা তাস খেলছিল তারাও। অলোক গম্ভীর হয়ে বলল, সকলের মাঝখানে এভাবে একজনের নাম বলার কি দরকার? এসব কথা তার বাবা মার কানে গেলে ব্যাপারটা কি দাঁড়াবে? যা বলবি তা আমাকে নিয়ে বল। হ্যাঁ, এরকম হাটে হাঁড়ি ভাঙা ঠিক নয়। তপন বলল, কোড নেম ইউজ করতে পারিস না? নামটা হানি ফ্রেন্ড বললেই হয়। অলোক খেঁকিয়ে উঠল, তপন ভালো হচ্ছে না, ছাড় খাবি। তপন হেসে বলল, আমি খারাপ কথা বলেছি? আর চাঁদ যে অবৈধ প্রেমের কথাটা বলল, তার জবাবটা তুই দিতে পারলি না? অবৈধ প্রেমিকটি তো আসলে চাঁদ। আবার সবাই হেসে উঠল। চাঁদ বলল, হানি ফ্রেন্ড বড্ড লম্বা, আমি ওর প্রেমিক হতে পারবো না। শম্ভু বলল, চাঁদ তুই যতীনের সঙ্গে বস, আমি দাবা খেলবো। চাঁদ বলল, আমি আজ খেলবো না। যতীন চাঁদের দিকে তাকালো। চাঁদ বলল, একটা কথা ছিল, খোকন আর নিমাই কোথায়? যতীন বলল, খোকনকে দেখিনি, নিমাই এসেছে, ও বোধহয় ঘেরা মাঠে বসেছে। তুই কি সত্যি সত্যি খেলবি না? সত্যি সত্যি খেলবো না।
চাঁদ বলল, তোকেও আজ খেলা ছেড়ে উঠতে হবে। তুই আর শম্ভু দুজনেই চল, ঘেরা মাঠে যাই। নিমাই আছে কিনা দেখি, একটা জরুরি কথা আছে। যতীন অবাক জিজ্ঞাসু চোখে একবার চাঁদকে আর একবার শম্ভুকে দেখল। শম্ভুও দেখল, তারপরে বলল, অলোক, তোরা তাহলে অন্য কারোকে নিয়ে খেল, আমরা উঠি। অলোক রুষ্ট হয়ে বলল, অমনি একেবারে পিরিত জেগে উঠল, এভাবে খেলা হয়? যতীন বলল, শুনছিস তো চাঁদ কি জরুরি কথা বলবে। শম্ভু দ্বিধা করে বলল, চাঁদ, কোনো খারাপ খবর আছে নাকি? চাঁদ গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, তা একটু খারাপ। বিশেষ একটা গোলমাল ঘটে গেছে, তোদের বলা দরকার। যতীন উঠে দাঁড়ালো, সঙ্গে শম্ভুও। যতীন বলল, চল, আমি আবার এরকম কথা শুনলে চুপচাপ থাকতে পারি না। ওরা চলে যাবার সময় অলোক পিছন থেকে বলে উঠল, এই শালা মাঝে টেরি যত গোলমালের মূলে। চাঁদ রুখে উঠে ফিরতে যাচ্ছিল, যতীন ওর হাত টেনে ধরে বলল, ও ফয়সালা পরে হবে, আগে চল, তোর কথা শুনি। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।